মিউজিয়ামের নিস্তব্ধ হলঘরে রাখা সেই বিশাল কৃষ্ণবর্ণের সিন্দুকটি কেবল একটি ধাতব আধার ছিল না, সেটি ছিল কালের গর্ভে হারিয়ে যাওয়া এক দুর্ভেদ্য রহস্য। শতাব্দী প্রাচীন সেই সিন্দুকটি যেন ইতিহাসের এক অবাধ্য প্রহরী, যা আধুনিক বিজ্ঞানের সমস্ত দম্ভকে এক নিমেষে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বিশ্বের নামী ইঞ্জিনিয়াররা যখন তাদের সূক্ষ্মতম লেজার আর হীরাখচিত ড্রিল নিয়ে সেই ধাতব প্রাচীরের সামনে দাঁড়িয়েও একে একটি নিরেট লোহার টুকরো বলে হাল ছেড়ে দিলেন, ঠিক তখনই ভিড়ের পেছন থেকে ভেসে এলো এক কিশোরের আত্মবিশ্বাসী কণ্ঠস্বর। ১ কোটি টাকার বাজি আর বাবার সম্মানের দায় কাঁধে নিয়ে সেই ১৩ বছরের কিশোরটি যখন কোনো যন্ত্র ছাড়াই কেবল প্রাচীন জ্ঞানের স্পর্শে সিন্দুকটির মুখোমুখি হল, তখন সৃষ্টি হল এক মহাকাব্যিক মুহূর্ত, যা সোনা দানার চেয়েও দামি এক প্রাচীন সভ্যতার দ্বার উন্মোচন করতে চলেছিল। এটি কোনো সিন্দুক নয়, এটি নিরেট ধাতুর একটি খণ্ড মাত্র। একে খোলা একেবারেই অসম্ভব। স্যার, আমি এটি খুলতে পারি, আমাকে শুধু একটি সুযোগ দিন। যখন আমার মতো বিশ্বসেরা টেকনিশিয়ান এই সিন্দুক খুলতে পারল না, তখন তুই কোন ছাড়? আজ থেকে ৫ বছর আগে খননের সময় উদ্ধার হওয়া এই সিন্দুকটি খোলার নামই নিচ্ছিল না। দেশ বিদেশের তাবর তাবর বিশেষজ্ঞরা এটি খোলার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু কেউই এটি খুলতে সমর্থ হননি। আধুনিক প্রযুক্তি পুরোপুরি ব্যর্থ হয়েছিল। লেজার, ড্রিল, এক্স-রে সবকিছুই অকেজো হয়ে গিয়েছিল। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জোনাথন হিউজ নামক এক বিশেষ দক্ষ টেকনিশিয়ানকে তলব করা হলো। কিন্তু যখন তিনিও এটি খুলতে ব্যর্থ হলেন, তখন সেখানে উপস্থিত নীল নামক এক কিশোর বলল, স্যার, আমি এটি খুলতে পারি, আমাকে শুধু একটি সুযোগ দিন। এই প্রস্তাব জোনাথনের কাছে এক প্রচণ্ড অপমানের মতো মনে হল। তিনি বিদ্রূপ করে বললেন, যদি তুই এটি খুলে দিস তবে আমি তোকে ১ কোটি টাকা দেব। তারপর সেই দরিদ্র ছেলেটি সেখানে যা করে দেখালো তা দেখে জোনাথনের মতো অভিজ্ঞ ব্যক্তিরাও স্তম্ভিত হয়ে গেলেন। আর সিন্দুকের ভেতর যা সংরক্ষিত ছিল তা দেখে আপনার চোখ ছানা বাড়া হয়ে যাবে। শহরের ব্যস্ত কোলাহল থেকে দূরে অ্যান্টিক হেরিটেজ মিউজিয়ামের সুবিশাল অট্টালিকা এক নিথর ইতিহাসের মতো দাঁড়িয়েছিল। আজকের প্রভাতটি অন্য দিনগুলোর মতো ছিল না। হল নম্বর ৯, যা রহস্য গ্যালারি নামে পরিচিত ছিল, সেটি আজ লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। কঠোর পুলিশি বেষ্টনী, গণমাধ্যমের ক্যামেরার ঝলকানি এবং দেশ বিদেশের প্রথিতযশা ঐতিহাসিকদের উপস্থিতি পুরো পরিবেশকে টানটান উত্তেজনায় ভরিয়ে তুলেছিল। হলের ঠিক কেন্দ্রস্থলে একটি উঁচু বেদির উপর সেই বস্তুটি রাখা ছিল যা গত ৫ বছর ধরে সরকার এবং গবেষকদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল। সেটি ছিল মহাকাল কপাট, সেই রহস্যময় কৃষ্ণবর্ণের সিন্দুক। ৫ বছর আগে যখন মহীশূরের একটি প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ খনন করা হচ্ছিল, তখন মাটির ৩০ ফুট নিচে একটি পাথরের কুঠুরি পাওয়া যায়। সেই কুঠুরির একদম মাঝখানে এই সিন্দুকটি রাখা ছিল। সেই দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন কেউ অত্যন্ত সচেতনভাবে এটি ওখানে লুকিয়ে রেখেছে। যখন একে গর্ত থেকে ওপরে তোলা হলো, তখন এর অস্বাভাবিক ওজন দেখে সবাই হতভম্ব হয়ে গিয়েছিলেন। প্রাচীন পুঁথি থেকে ধারণা করা হয়েছিল যে এই সিন্দুকটি কোনো প্রাচীন রাজবংশের গুপ্ত ভাণ্ডার হতে পারে, যার ভেতরে হয়তো লুকানো সম্পদ আছে অথবা কোনো মহাবিপদ। একে শহরের এই মিউজিয়ামে নিয়ে আসা হলো। সরকার কড়া নির্দেশ দিয়েছিল যে বৈজ্ঞানিক পদ্ধতিতে সিন্দুকটি খুলতে হবে, কোনো ভাঙচুর করা চলবে না, কারণ এর ভেতরে যা আছে তা ইতিহাসের এক অমূল্য সম্পদ। এটি কোনো সাধারণ ধাতু দিয়ে তৈরি সিন্দুক ছিল না। এর উপাদান পুরোপুরি লোহাও ছিল না, আবার তামাও ছিল না। এর বর্ণ ছিল ঘুটঘুটে কালো, যার উপর সময়ের কোনো দাগ বা মরচে পড়েনি। সিন্দুকটির গাত্র জুড়ে বিচিত্র সব কারুকাজ খোদাই করা ছিল। কোথাও গর্জনরত ব্যাঘ্র, কোথাও বক্রাকৃতির খড়গ, আবার কোথাও নক্ষত্রমণ্ডলীর এক জটিল বিন্যাস। ঐতিহাসিকদের বিশ্বাস ছিল এটি প্রাচীন বিক্রমাদিত্য রাজবংশের প্রধান রাজকোষ। জনশ্রুতি ছিল যে রাজা এতে কেবল অর্থকড়ি নয়, বরং তার সমগ্র সাম্রাজ্যের এমন কিছু গোপন নথিপত্র রেখেছিলেন যা শত্রুর হাতে পড়লে পুরো রাজ্য ধ্বংস হয়ে যেত। কিন্তু মুশকিল ছিল এটি খোলার কোনো দৃশ্যমান পথ ছিল না। না ছিল কোনো চাবির গর্ত, না ছিল কোনো হাতল। অত্যাধুনিক সমস্ত যন্ত্র এর সামনে নতি স্বীকার করেছিল। মিউজিয়ামের সংরক্ষিত এলাকার বাইরে একটি ধুলোমলিন কোণে দাঁড়িয়েছিল নীল। নীলের পরনে ছিল একটি পুরনো মলিন পোশাক, যার বোতামগুলো ছিঁড়ে গিয়েছিল। তার পা ছিল নগ্ন। তার বাবা সমীর, যিনি গত ২০ বছর ধরে এই মিউজিয়ামে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করছেন, আজ অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। তিনি নীলের হাত শক্ত করে চেপে ধরেছিলেন। নীল বাবা, একদম নড়াচড়া করবে না।
সমীর মৃদুস্বরে ফিসফিস করে বললেন, দেখছ তো কত সব প্রতাপশালী মানুষ এসেছেন, যদি সামান্য শব্দও হয় তবে রক্ষীরা আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আজ আমার রুটি রুজির প্রশ্ন জড়িয়ে আছে। নীল মাথা নাড়ল বটে, কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি বাবার কথায় নয়, বরং সে কালো সিন্দুকটির ওপর নিবদ্ধ ছিল। নীল কোনো সাধারণ বালক ছিল না। সমবয়সীরা যখন মাঠে খেলাধুলায় মত্ত থাকত, নীল তখন নিঝুম রাতে বাবার সাথে মিউজিয়ামে আসত এবং সেই শতাব্দী প্রাচীন প্রত্নবস্তুগুলোকে ঘণ্টার পর ঘণ্টা পর্যবেক্ষণ করত। তার কাছে এই পাথর আর ধাতব অবয়বগুলো জড়ো ছিল না। তার মনে হতো তারা যেন নিজেদের না বলা কথা তাকে শোনাচ্ছে। বাবা, নীল খুব নিচু স্বরে বলল, সিন্দুকটি যন্ত্রণায় আর্তনাদ করছে। সমীর চমকে উঠে তার দিকে তাকালেন। কি সব আজে বাজে প্রলাপ বকছিস, চুপ কর। কিন্তু নীল মোটেও মিথ্যে বলেনি। তার কানে এক অদ্ভুত গুঞ্জন অনুরণিত হচ্ছিল। সেই প্রতিধ্বনি যন্ত্রপাতির কর্কশ শব্দ ছিল না, বরং ধাতব কাঠামোর ভেতরে আটকে পড়া সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্রীয় গিয়ারগুলোর ছিল, যা সঠিক ছন্দের অভাবে যন্ত্রণায় কাতরাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হলের প্রধান তোরণ দিয়ে জোনাথান হিউজ নামক একজন লম্বা এবং ফর্সা ব্যক্তি প্রবেশ করলেন। তার অনুগামীরা দামি সব ব্রিফকেস বহন করে আনছিল। জোনাথান ছিলেন পৃথিবীর অগ্রগণ্য লকিং ইঞ্জিনিয়ার। তিনি আমেরিকা এবং ইউরোপের এমন সব সিন্দুক খুলেছিলেন যা সাধারণের কাছে অভেদ্য ছিল। তার অভিব্যক্তিতে এক সুতীব্র অহংকার ফুটে উঠছিল। মিউজিয়ামের ডিরেক্টর সাদরে তাকে অভ্যর্থনা জানালেন। মিস্টার হিউজ, আমাদের আপনার মেধার ওপর অগাধ আস্থা। দেশের সরকার এবং বিশ্ববাসীর চোখ আজ আপনার কৌশলের ওপর। এই সিন্দুকের অন্তরালে যা আছে তা আমাদের জাতির গৌরব। জোনাথান বিদ্রুপের হাসি হেসে সিন্দুকটির দিকে চাইলেন এবং ইংরেজিতে দম্ভ ভরে বললেন, আমি এমন সব সিন্দুক সফলভাবে খুলেছি যা আণবিক চাপ সহ্য করতে সক্ষম। এই সেকেলে লোহার খণ্ডটি আমার কাছে নস্যে। জোনাথান তার কাজ আরম্ভ করলেন। তিনি সর্বাগ্রে একটি আল্ট্রাসনিক স্ক্যানার দিয়ে সিন্দুকটির উপরিভাগ পরীক্ষা করলেন। মনিটরে কিছু তরঙ্গ বিচ্ছুরিত হয়ে পুনরায় শান্ত হয়ে গেল। তিনি লেজার থার্মাল সেন্সর ব্যবহার করে ধাতুর অভ্যন্তরীণ তাপমাত্রার হেরফের দেখে লকের নিখুঁত অবস্থান শনাক্ত করার চেষ্টা করলেন। কিন্তু সিন্দুকটি বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখাল না। টানা 2 ঘণ্টা অতিবাহিত হয়ে গেল। হলের ভেতরের আবহাওয়া উত্তপ্ত হতে শুরু করল। জোনাথানের কপাল বেয়ে ঘাম ঝরছিল। তিনি তার ড্রিল মেশিনটি হাতে নিলেন, যার অগ্রভাগ ছিল বিশ্বের সবচাইতে শক্ত হীরা দিয়ে নির্মিত। যেই তিনি ড্রিলটি সিন্দুকের গায়ে স্পর্শ করালেন, একটি বিকট আওয়াজ প্রতিধ্বনিত হল এবং আগুনের ফুলকি ঠিকরে বের হতে লাগল। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হল, সিন্দুকটির ওপর একটি আঁচড় পর্যন্ত পড়ল না। উল্টো ড্রিল মেশিনের ইস্পাতই গলে গিয়ে কুঁকড়ে গেল। জোনাথন হাহাকার করে উঠলেন, অসম্ভব! এটি কি দিয়ে তৈরি? এ তো বিজ্ঞানের সমস্ত সূত্রকে বুড়ো আঙুল দেখাচ্ছে। দর্শকদের মধ্যে গুঞ্জন প্রবল হল। মানুষ আশা হারিয়ে ফেলতে লাগল। সাংবাদিকরা ক্যামেরা গুটিয়ে নিতে শুরু করলেন। তখন জোনাথন অত্যন্ত বিমর্ষ হয়ে মাইক্রোফোনটি নিলেন এবং ঘোষণা দিলেন, এই সিন্দুক হয়তো চিরকাল রুদ্ধই থেকে যাবে। সম্ভবত এর স্রষ্টা এটি এমনভাবেই নির্মাণ করেছিলেন যেন কেউ কোনোদিন এর রহস্য ভেদ করতে না পারে। আধুনিক বিজ্ঞান আজ এখানে পরাজিত। সমগ্র হলঘরে এক ভারী নিস্তব্ধতা নেমে এলো। ডিরেক্টরের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। ঠিক সেই পিনপতন নীরবতার মাঝে একটি থামের আড়াল থেকে নীলের হাত ধীরে ধীরে উঁচিয়ে উঠল। সে দৃপ্ত কণ্ঠে বলল, স্যার, আমি এই সিন্দুকটি খুলতে সক্ষম। আমাকে শুধু একটি সুযোগ দান করুন। পলক ফেলতেই হলঘর নিথর হয়ে গেল। সবার চাহনি নীলের দিকে স্থির হল। আমেরিকা থেকে আগত প্রথিতযশা ইঞ্জিনিয়ার, যিনি এইমাত্র ঘোষণা দিলেন যে এটি খোলা সম্ভব নয়, সেই অসম্ভব কাজটি করার দাবি জানাচ্ছে একটি অখ্যাত বালক। প্রথমে জোনাথন বিমূঢ় হলেন, কিন্তু যখন তার দৃষ্টি নীলের মলিন বেশভূষার উপর পড়ল, তিনি অট্ট হাসিতে ফেটে পড়লেন। এই পিচ্চি, এই ঝাড়ুদার যে সম্ভবত বর্ণমালার পাঠই নেইনি, সে আমাকে টেক্কা দিচ্ছে। তিনি উপহাসের সুরে বললেন, এটি আমার মতো বিশারদ যেখানে খুলতে পারল না, সেখানে তুই কোন জাদু বলে এটি খুলবি? মিউজিয়ামের প্রধান নিরাপত্তা আধিকারিক নীলের দিকে রুখে দাঁড়ালেন। এই ছেলে, তোর এত বড় স্পর্ধা! এক্ষুনি এখান থেকে দূর হ। কিন্তু নীল বিন্দুমাত্র বিচলিত হল না। সে নিজের অবস্থানে পাহাড়ের মতো অনড় থাকল। তার চোখে এমন এক আত্মপ্রত্যয় ছিল যা কেবল সত্যের পথেই সম্ভব। নীল ডিরেক্টরের চোখে চোখ রেখে বলল, স্যার, আপনি যদি আমাকে একবার অনুমতি দেন, তবে আমি এই তালাটি খুলে দেখাব। যদি আমি ব্যর্থ হই, তবে আপনি আমাকে কঠিন শাস্তি দেবেন, কিন্তু দয়া করে একটিবার চেষ্টা করার সুযোগ দিন। একজন পদস্থ কর্মকর্তা বিরক্তি প্রকাশ করে বললেন, এটি কোনো ছেলে খেলা নয়, এটি রাষ্ট্রীয় সম্পদ। দীর্ঘ 5 বছর ধরে দুনিয়ার বড় বড় পণ্ডিতরা চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তুই সেখানে কি ছিড়বি?
জোনাথন হিউজ সম্ভবত এই পুরো নাটকীয়তায় কৌতুক খুঁজে পেলেন। তিনি তার কোটের বোতাম আলগা করতে করতে বললেন, বেশ তো, দেখা যাক এই অভাবী বালকের জ্ঞানের গভীরতা কতটুকু। শোন ছেলে, যদি তুই এটি উন্মুক্ত করতে পারিস তবে আমি তোকে 1 কোটি টাকার চেক দেব, কিন্তু যদি তুই ব্যর্থ হোস তবে তোর পিতাকে আজই কারান্তরালে পাঠাবো, এই মিউজিয়ামের সম্পদের সাথে ধৃষ্টতা দেখানোর অপরাধে। নীলের পিতা সুমীরের বুক দুরু দুরু করে কাঁপতে শুরু করল। তিনি নীলের হাত ধরে মিনতি করলেন, না নীল, যাস না বাপ, আমরা পথে বসে যাব। কিন্তু নীল তার বাবার হাতটি কপালে ছুঁয়ে অস্বস্ত করে বলল, বিচলিত হবেন না বাবা, দাদাজির আত্মা আজ আমার সাথেই আছেন। নীল নগ্ন পদক্ষেপে বেদির অভিমুখে এগিয়ে গেল। হলের কয়েকশো মানুষ, অসংখ্য ক্যামেরা এবং কালের গর্ভে হারিয়ে যাওয়া ইতিহাস এক কিশোরের কর্মকাণ্ড দেখার জন্য দম বন্ধ হয়ে প্রতীক্ষা করতে লাগল। নীলের স্মৃতিপটে ভেসে উঠল সেই অতীত দিনগুলোর কথা, যখন সে সঙ্গোপনে এই সিন্দুক খোলার বিদ্যা রপ্ত করেছিল। যখন তার বাবা হলের মেঝে পরিষ্কার করতেন, নীল তখন কোনায় বসে সেখানে থাকা প্রতিটি খোদাই করা তথ্য পড়ার চেষ্টা করত। মাঝে মাঝে রক্ষীরা তাকে গালমন্দ করত, এসব ছবি না একদম। কিন্তু নীলের চোখ প্রতিটা ক্ষুদ্র বিষয় খুঁটিয়ে দেখত, নকশা, সংকেত, জ্যামিতিক বিন্যাস আর কবজাগুলো। এর পেছনে আরও একটি গূঢ় রহস্য ছিল। নীলের পিতামহ, যিনি এখন পরলোকে, তিনি প্রায়ই বলতেন, আমরা এককালে সেই রাজবংশের অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত লোক ছিলাম। শৈশবে নীলের কাছে এগুলো নিছক রূপকথা মনে হতো, কিন্তু দাদাজি যখন সেই সব বিষয়ের বিবরণ দিতেন, তাতে এমন কিছু সুনির্দিষ্ট তথ্য থাকত যে নীল চিন্তায় পড়ে যেত। যেমন দাদাজি বলতেন, আমাদের পূর্বপুরুষরা তালা তৈরিতে ছিলেন অনন্য। তারা এমন তালা বানাতেন যা বাইরের কারো পক্ষে খোলা অসম্ভব, কিন্তু সঠিক জানকার ব্যক্তির কাছে তা অতি সহজ। রাজকোষের নিরাপত্তার গুরু ভার আমাদের বংশের কাঁধেই অর্পিত ছিল। দাদাজির প্রয়াণের পর সেই গল্পগুলো বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছিল। কিন্তু একদিন মিউজিয়ামের পেছনের অংশে এক পরিত্যক্ত লাইব্রেরির অন্ধকার প্রকোষ্ঠে নীল এক অভাবনীয় বস্তুর সন্ধান পায়। সে তার বাবার সাথে নৈশকালীন কাজে এসেছিল। ধুলো সরাতে সরাতে একটি জীর্ণ কাঠের সিন্দুকের ডালাটি খুলে যায়। তার ভেতরে ছিল শতাব্দী প্রাচীন কিছু পাণ্ডুলিপি, যা হস্তাক্ষরে এখা এবং তার পৃষ্ঠাগুলো জীর্ণ হয়ে হলুদ আভা ধারণ করেছিল। সবার অগোচরে নীল সেই ঘরে পুনরায় প্রবেশ করে। সে একটি পাণ্ডুলিপি খুলে অবাক হয়ে যায়। সেখানে অসংখ্য জটিল নকশা, তালার মেকানিজম, গিয়ারের গঠন এবং তালা খোলার সেই সব গুপ্ত মন্ত্র ও সাংকেতিক বিন্যাস লিপিবদ্ধ। একটি বিশেষ নকশা তার চোখে পড়ল, যা মিউজিয়ামের সেই দুর্ভেদ্য সিন্দুকের ওপর থাকা প্রতীকের সাথে হুবহু এক। তার হৃৎস্পন্দন ত্বরান্বিত হল। সেখানে কয়েকটি পৃষ্ঠায় বর্ণিত ছিল, রাজকোষের গুপ্ত অর্গল খোলার নিদান কেবল বংশধরদের তরেই সযত্নে সংরক্ষিত, শব্দহীন উন্মোচন, স্মৃতিবাহিত লকিং সিস্টেম। সে সবটুকু অনুধাবন করতে না পারলেও এটুকু নিশ্চিত হয়েছিল যে এটি কোনো তুচ্ছ ডায়েরি নয়। তার দাদাজির কথা বারবার কানে বাজতে লাগল, আমাদের পূর্বপুরুষদের কাছে সেই অলৌকিক বিদ্যা ছিল যা দিয়ে কোনো চাবি ছাড়াই পৃথিবীর যে কোনো সিন্দুক খোলা সম্ভব। অগণিত রাত ধরে যখন সমীর মিউজিয়ামের ওপরের তলায় কাজ করতেন, নীল তখন নিচের সেই অন্ধকার ঘরে বসে লণ্ঠন জ্বালিয়ে বইগুলো আত্মস্থ করার আপ্রাণ চেষ্টা চালাত। প্রাচীন সেই ভাষা বুঝতে বেগ পেতে হলেও ধীরে ধীরে প্রতীকের ভাষা তার কাছে স্পষ্ট হয়ে উঠল। প্রতিটি চিহ্নের রহস্যময় অর্থ আর প্রতিটি নকশার গূঢ় যুক্তি সে নিজের আয়ত্তে আনল। যখনই সময় পেত সে হাত দিয়ে কাল্পনিক প্যাটার্ন তৈরি করে অভ্যাস করত, যেন সে কোনো মহাজাগতিক তালা খুলছে। এবং অবশেষে সেই 5 বছর আগে পাওয়া রহস্যময় সিন্দুকটি যখন সে প্রথমবার দেখল, সে স্তম্ভিত হয়ে গেল। সিন্দুকের গায়ে খোদান করা কিছু চিহ্ন এবং এর কোণার বিশেষ খাঁজগুলো দাদাজির পাণ্ডুলিপির নকশার সাথে নিখুঁতভাবে মিলে যাচ্ছিল। সেই মুহূর্ত থেকেই তার মনে এক অদম্য জেদ কাজ করতে শুরু করল। এটি কি তবে সেই রাজ সিন্দুক যার কথা দাদাজি বলতেন? আমার পূর্বপুরুষরাই কি তবে এই দুর্ভেদ্য তালা নির্মাণ করেছিলেন? সে বাড়ি ফিরে গভীর রাত পর্যন্ত ডায়েরি দেখে স্কেচ করত, প্রতীকের সাথে প্রতীকের সাদৃশ্য খুঁজত।
ধীরে ধীরে তার মানসপটে পুরো তালার আভ্যন্তরীণ কাঠামোটি স্বচ্ছ হয়ে উঠল। সে পরিষ্কার বুঝতে পারল এটি কোনো সাধারণ ধাতব খণ্ড নয়, বরং এটি লকিং প্লেট, স্লাইডিং ব্লক এবং নিখুঁত ভারসাম্য ভিত্তিক এক জটিল মেকানিজমের মহাজাল, যা কেবল নির্দিষ্ট কিছু স্থানে সুনির্দিষ্ট চাপে প্রাণ ভিড়ে পেতে পারে। কিন্তু এই পুরোটাই ছিল তার মস্তিষ্কের কল্পনা। হাতে কলমে পরীক্ষার সুযোগ সে এর আগে কখনো পায়নি। কিন্তু আজ যখন জোনাথন হিউজ চরম ব্যর্থতা স্বীকার করে ঘোষণা করলেন যে এই সিন্দুক খোলা অসম্ভব, তখন নীলের ভেতরে সেই সুপ্ত সত্তা হুঙ্কার দিয়ে উঠল। তার মনে হল তার পূর্বপুরুষদের সেই মহৎ বিদ্যাকে আজ অবজ্ঞা করা হচ্ছে। আর কালক্ষেপণ না করে সে দৃঢ় স্বরে বলে উঠল, স্যার, আমি এটি খুলতে পারি। কিন্তু জোনাথন তাকে তামাশা মনে করে এক মরণপণ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। উপস্থিত জনতা একে নিছক নাটক বলে ধরে নিল। নীল যখন মন্থর পদক্ষেপে সিন্দুকটির দিকে অগ্রসর হল, তখন পুরো গ্যালারি জুড়ে বিদ্রূপের গুঞ্জন শোনা গেল। নীলের পিতা সমীর নিরাশার অন্ধকারে তলিয়ে গিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। তিনি ভাবছিলেন তার একমাত্র সন্তান আজ তাদের চরম দুর্দশার মুখে ঠেলে দেবে। নীল সিন্দুকটির একদম সামনে গিয়ে স্থির হল। সেই বিশাল কালো ধাতব দেয়ালটি তার সামনে এক অতিকায় পাহাড়ের ন্যায় দণ্ডায়মান ছিল। নীল দুই চোখ নিবদ্ধ করল। তার মানসপটে সেই জীর্ণ পাণ্ডুলিপির প্রতিটি পাতা ঝড়ের গতিতে ঘুরতে লাগল। জোনাথন হিউজ সিন্দুকের গায়ে হেলান দিয়ে ব্যঙ্গ করে বললেন, কি হে খুদে জাদুকর, এখন কি কোনো তুকতাক বা জাদুবিদ্যা প্রয়োগ করবে নাকি? নীল কোনো উত্তর প্রদান করল না। সে অত্যন্ত সন্তর্পণে হাত দুটি বাড়িয়ে দিল এবং সিন্দুকের শীতল ধাতু স্পর্শ করল। ধাতুটি বরফের মতো ঠান্ডা ছিল, কিন্তু নীল তার স্পর্শে ভেতরকার এক সূক্ষ্ম কম্পন টের পাচ্ছিল। তার দাদাজির শেষ সেই অমূল্য বাণীটি মনে পড়ে গেল, নীল বাবা, রাজকীয় সিন্দুক কোনো যান্ত্রিক চাবি দিয়ে নয়, বরং তার কারিগরের হৃৎস্পন্দনের তালে খোলে। সে সিন্দুকের ঊর্ধ্বাংশে খোদাই করা গর্জনরত সিংহের প্রতিকৃতিটি অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করল। সাধারণের চোখে তা নিছক পাথর খোদাই ছিল, কিন্তু নীলের আঙুলগুলো খুঁজছিল সেই সিংহের কেশরের অন্তরালে লুকিয়ে থাকা একটি অতি ক্ষুদ্র উঁচু বিন্দু। সেই বিন্দুটি এতটাই ক্ষুদ্র ছিল যে জোনাথনের অত্যাধুনিক লেজার স্ক্যানারগুলো একে ধাতুর সাধারণ ত্রুটি মনে করে অবজ্ঞা করেছিল। নীল তার আঙুলের ডগা দিয়ে সেই নির্দিষ্ট বিন্দুতে একটি ধ্রুপদী ছন্দে আঘাত করল। টিক টক, টিক টক। হলের ভেতর উপস্থিত প্রতিটি মানুষের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। নীল নিজের ডান হাতের তালুটি সিন্দুকের এক সমতল অংশে স্থাপন করল এবং অত্যন্ত ধীর লয়ে সেটিকে ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখে ঘোরাতে থাকল। তার কপালে স্পষ্ট চিন্তার ভাঁজ ফুটে উঠছিল। সে মনে করার চেষ্টা করল পাণ্ডুলিপির সেই কালজয়ী ছত্রটি, যেখানে লেখা ছিল, অগ্নি ও সলিলের মিলনই মুক্তির দ্বার উন্মোচন করিবে। সে সিন্দুকের নিম্নভাগে খোদাই করা সেই ক্ষুদ্র কলসের অববয়ে নিজের আঙুল দিয়ে ঘর্ষণ করে উত্তাপ সৃষ্টি করল। এরপর অত্যন্ত ক্ষিপ্রতার সাথে বাম হাত দিয়ে উপরের তলোয়ারের প্রতীকটিকে নিচের দিকে সজোরে আকর্ষণ করল। জনতার মধ্য থেকে এক প্রতিবেদক টিপ্পনী কাটলেন, এসব কি সংসাচ্ছে, এ তো স্রেফ হাত বুলিয়ে যাচ্ছে। কিন্তু জোনাথন হিউজ, যিনি এতক্ষণ অবজ্ঞা করছিলেন, হঠাৎ করেই সোজা হয়ে দাঁড়ালেন। তার অভিজ্ঞ কান সিন্দুকের ভেতরকার সেই অতি সূক্ষ্ম ধ্বনিগুলো শুনতে পাচ্ছিল, যা সাধারণ মানুষের শ্রুতিগোচর হওয়ার কথা নয়। খটাস, সরর, টিক। সিন্দুকের ভেতরের সেই ভারী ইস্পাতখণ্ডগুলো একে অপরের সাথে সংলগ্ন হচ্ছিল। নীল এবার তার উভয় হাতের সর্বশক্তি প্রয়োগ করল। সে এক হাত দিয়ে সিন্দুকের উপরিভাগে চাপ সৃষ্টি করল এবং অন্য হাত দিয়ে এর পার্শ্বভাগটি সরিয়ে দিল। এটি যেন কোনো সূক্ষ্ম সুরকার দ্বারা বাদ্যযন্ত্র বাজানোর এক অকল্পনীয় দৃশ্য। নীলের চোখের সামনে তখন সেই অদৃশ্য মানচিত্রটি ভেসে উঠছিল, যা সে সেই পুরনো পাঠাগারের নির্জনতায় বসে অঙ্কন করেছিল। সে জানত যে এই সিন্দুকটির অন্তরালে 7টি দুর্ভেদ্য স্তর রয়েছে। সে সাফল্যের সাথে 4টি স্তর অতিক্রম করে ফেলেছিল। পঞ্চম স্তরটি ছিল নিছক ওজনের ভারসাম্যের ওপর ভিত্তি করে। সে তার সমগ্র শরীরের ওজন সিন্দুকের এক বিশেষ কোণে প্রয়োগ করল। তৎক্ষণাৎ সিন্দুকের গভীর থেকে এক গম্ভীর গর্জন ভেসে এল, গুড় 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 গুড়। জোনাথনের কপাল বেয়ে শীতল ঘাম ঝরতে শুরু করল। তিনি স্তম্ভিত হয়ে পাশের কর্মকর্তাকে বললেন, এ হতে পারে না। এই বাচ্চাটি ওয়েট শিফটিং মেকানিজম ব্যবহার করছে। এই জটিল বিদ্যা তো কয়েকশো বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই অখ্যাত কিশোর এসব রহস্য জানল কি করে?
নীল এখন তার গন্তব্যের একদম দোরগোড়ায়। সে সিন্ধুকের কেন্দ্রস্থলে খোদাই করা সেই রাজকীয় মোহটির উপর আঙুল স্পর্শ করাল। তার মনে পড়ে গেল দাদাজির সেই শেষ অমূল্য উপদেশ, যখন সব পথ রুদ্ধ হয়ে যাবে তখন চরম নিস্তব্ধতার শরণাপন্ন হবে। সে সিন্দুক স্পর্শ করা বন্ধ করে দিয়ে কেবল কান পেতে ভেতরের কলকবজার শান্ত হওয়ার অপেক্ষা করতে লাগল। যেইমাত্র অভ্যন্তরীণ ঘর্ষণধলে স্তিমিত হল, সে নিজের হাতের তালু দিয়ে সিন্দুকটির একদম কেন্দ্রবিন্দুতে একটি প্রচণ্ড চপেটাঘাত করল। সেই প্রচণ্ড আওয়াজ পুরো গ্যালারিতে এক সজোর বিস্ফোরণের মতো অনুরণিত হল। সিন্দুকের সেই বিশালাকার দরজা, যা গত 5 বছর ধরে এক তিলও নড়াচড়া করেনি, তা আচমকা সস্থান থেকে 2 ইঞ্চি বাইরে বেরিয়ে এলো। নীল ধীরে ধীরে পেছনে সরে এলো। তার অবয়বে বিজয়ের কোনো দম্ভ ছিল না, ছিল কেবল এক স্বর্গীয় প্রশান্তি। সে মিউজিয়ামের ডিরেক্টরের দিকে তাকিয়ে ধীরস্থির কণ্ঠে বলল, স্যার, দরজা উন্মুক্ত হয়েছে। জোনাথন হিউজের পা টলে গেল এবং তিনি প্রায় পড়ে যাচ্ছিলেন। গণমাধ্যমের ক্যামেরাগুলো পঙ্গপালের মতো নীলকে ঘিরে ধরল। যেইমাত্র একজন নিরাপত্তাকর্মী সেই বিশাল ও ভারী কপাটটি পুরোপুরি খুলে দিলেন, হলঘরের ভেতর এমন এক আলোর ঝিলিক ছড়িয়ে পড়ল যে উপস্থিত সবার চোখ ধাঁধিয়ে গেল। কিন্তু সেই দীপ্তি স্বর্ণমুদ্রার ছিল না, সেটি ছিল ইতিহাসের এক পুনর্জন্মের আলোকছটা। যেমনই সিন্দুকটির সেই মহাকাব্যিক পাল্লাটি নিজের কক্ষপথে ঘুরে গেল, সমগ্র মিউজিয়াম হলের বাতাসে এমন এক সুরভি ছড়িয়ে পড়ল, যা শতাব্দী প্রাচীন নিভৃত কক্ষের গুমোট ভাব আর চন্দন কাঠের সুগন্ধের এক বিচিত্র মিশ্রণ। সেখানে দণ্ডায়মান প্রতিটি মানুষ যেন পাথরের মূর্তিতে পরিণত হলেন। ক্যামেরার ফ্ল্যাশ তখন অবিরাম ঝলসে উঠছিল। সবার অবচেতন মনে এক ক্ষীণ আশা ছিল যে ভেতর থেকে হয়তো সোনার মোহর আর দুর্লভ মণিমাণিক্য উপচে পড়বে। কিন্তু দরজাটি যখন পূর্ণাঙ্গভাবে উন্মোচিত হল, তখন দৃশ্যপট ছিল কল্পনাতীত। সিন্দুকটির ভেতরে সারিবদ্ধভাবে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কক্ষ করা ছিল। সেগুলোতে লাল রেশমি বস্ত্রে অতি সযত্নে আবৃত ছিল প্রাচীন কিছু পুঁথি, তাম্র নির্মিত রহস্যময় নলাকার পাত্র এবং চামড়ার এমন সব থলি যাতে রাজবংশের অকাট্য সিলমোহর লাগানো ছিল। প্রবীণ ঐতিহাসিক ডক্টর ব্যানার্জি কম্পিত হাতে অগ্রসর হলেন। তিনি একটি তামার পাত্র থেকে অতি প্রাচীন এক চর্মপত্র বের করে আনলেন। যেইমাত্র তিনি সেটি পাঠ করলেন, তার চোখ বেয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। এটি স্রেফ অবিশ্বাস্য। ডক্টর ব্যানার্জির কণ্ঠ আবেগাল্পুত হয়ে পড়ল। এটি সেই মহান রাজবংশের অতীব গোপন নথিপত্র, যাদের ইতিহাস কালক্রমে মুছে গিয়েছিল বলে ধারণা করা হতো। এতে সেই যুগের বৈজ্ঞানিক উৎকর্ষতা, ভেষজ চিকিৎসার গোপন পদ্ধতি এবং সেই সব অজেয় দুর্গের মানচিত্র অঙ্কিত আছে, যা আজও লোকচক্ষুর অন্তরালে মাটির গভীরে শায়িত। এটি কেবল স্বর্ণ নয়, এটি তার চেয়েও সহস্র গুণ মূল্যবান এই ভূখণ্ডের এক বিস্তৃত জ্ঞানভাণ্ডার। পুরো হলঘর তুমুল করতালিতে মুখরিত হয়ে উঠল। যে কিশোরটিকে কিছুক্ষণ আগেও অবহেলার চোখে দেখা হচ্ছিল, আজ সে সমগ্র জাতির নায়কে রূপান্তরিত হল। জোনাথন হিউজ, যিনি এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়েছিলেন, মন্থর গতিতে নীলের দিকে এগিয়ে এলেন। তার পাষাণ অহংকার আজ ধুলোয় মিশে গিয়েছে। তিনি নিজের পকেট থেকে চেক বইটি বের করলেন এবং অত্যন্ত আবেগপ্লুত হয়ে সেখানে 1 কোটি টাকার অঙ্ক বসালেন। তিনি নীলের হাতে সেই চেকটি তুলে দিলেন এবং বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, তরুণ বন্ধু, আজ তুমি কেবল আমার দম্ভচূর্ণ করনি, বরং আমাকে এক চরম শিক্ষা দিয়েছ যে প্রকৃত মেধা দামি যন্ত্র বা অর্থের দাস নয়। এই চেকটি তোমার যোগ্য পাওনা, আর সেই সাথে আমার অন্তরের গভীর শ্রদ্ধা। নীল সেই চেকটি গ্রহণ করল, কিন্তু তার তৃষ্ণার্ত চোখ তখনও খুঁজে ফিরছিল তার বাবা সমীরকে, যিনি গ্যালারির এক কোণে আনন্দশ্রু গদগদ হয়ে কাঁদছিলেন। এই কান্না বঞ্চনার ছিল না, বরং সেই গগনচুম্বী সম্মানের ছিল, যা নীল আজ তার সমগ্র পূর্বপুরুষদের এনে দিয়েছিল। মিউজিয়ামের প্রধান ডিরেক্টর মঞ্চে আরোহণ করে মাইক্রোফোনটি নিলেন এবং সগৌরবে ঘোষণা করলেন, আজ থেকে নীল এই মিউজিয়ামের ইতিহাসের সর্বকনিষ্ঠ সাম্মানিক তত্ত্বাবধায়ক হিসেবে অভিষিক্ত হল। তার যাবতীয় পড়াশোনা, উচ্চশিক্ষা এবং তার পরিবারের ভরণপোষণের সমগ্র দায়িত্ব আমাদের এই মিউজিয়াম ট্রাস্ট এবং সরকার বহন করবে। আমরা নীলের মতো বিরল প্রতিভাকে ধুলোয় মিশে যেতে দেব না। মঞ্চে দণ্ডায়মান নীলের মানসপটে সেই অন্ধকার লাইব্রেরির স্মৃতিগুলো প্রদীপের মতো জ্বলে উঠল। সে আজ বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে প্রমাণ করে দিয়েছে যে যদি আপনার হৃদয়ে অদম্য কৌতূহল থাকে এবং নিজের শেকড় ও ঐতিহ্যের প্রতি অগাধ শ্রদ্ধা থাকে, তবে আপনি পৃথিবীর যে কোনো দুর্ভেদ্য তালাও অনায়াসে খুলে ফেলতে পারেন। মিউজিয়ামের প্রাঙ্গণে তখন সূর্য তার পূর্ণ তেজ নিয়ে প্রদীপ্ত ছিল।
নীল যখন বাইরে বেরিয়ে এলো তখন হাজার হাজার মানুষ তাকে অভিবাদন জানানোর জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছিল। নীল সেই 1 কোটি টাকার চেকটি তার বাবার শ্রান্ত হাতে সঁপে দিয়ে শান্ত স্বরে বলল, বাবা, এখন থেকে আপনাকে আর গভীর রাতে ঝাড়ু হাতে নিতে হবে না। দাদাজি রেখে যাওয়া সেই অমূল্য বিদ্যাই আজ আমাদের কপাল খুলে দিয়েছে। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করিও। এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করে দিও।